ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো তারপরে বেশ কয়েকদিন কেটে গেল। রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং সেই মিছিল থেকে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেই লক্ষ্যে আরও এক পদক্ষেপ নেওয়া হলো। এবার ভারত বানালো ভয়ানক একটি জাহাজ, যা নিমেষেই শেষ করে দিতে পারে শত্রুপক্ষকে। এদিকে এবার আওয়ামী লীগের কঠিন পরিকল্পনা বাস্তব করে ভারতের সহযোগিতায় লক্ষ লক্ষ কর্মী রাজপথে নেমে ঢাকা দখল করে বাংলাদেশে আবারও ধ্বংসলীলা তৈরি হয় শেখ হাসিনা বিজয়ের পথে। আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে তারা প্রত্যেকেই একটা কথা বলছেন, কোথাও যেন একদম শুরু থেকে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি থেকেই মোহাম্মদ ইউনূসকে একটা কাঠের পুতুল করে পাঠানো হয়েছে এবং তাকে যেরকমভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে তিনি ঠিক সেই রকমভাবেই করছেন। তার নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই, নিজস্ব কোনো বক্তব্য নেই। বিএনপি গিয়ে হাত মিলিয়েছে এমন একটি দলের সঙ্গে যেই প্ল্যাটফর্মটি নিশ্চিতভাবে বাংলাদেশের রাজপথ গরম করে তুলতে পারবে। ভারত কি করবে যদি এইভাবে চীনকে যেভাবে ডাকা হচ্ছে বাংলাদেশের ভেতরে তাদের একটা বেস বানানোর জন্য, যদি সত্যি সত্যি এটা সম্ভব হয় তাহলে ভারতের কাছে কি এটা একটা বড় থ্রেট? শ্রদ্ধার সাথে বলছি ইশরাক সাহেব, আপনি আপনার মহল্লায় আপনার কোনো লোকজন পাঠিয়ে যারা কোনো রাজনৈতিকভাবে পরিচিত নয়, যারা এলাকায় একজন সুধীজন হিসেবে পরিচিত, তাকে একটা কাগজ কলম নিয়ে আপনার এই গুপিবাগ এলাকায় এরকম জরিপ হইলে বাংলাদেশের 90% মানুষ বলবে না আমরা ইউনূস সরকারে আরো চাই। ডক্টর ইউনূস মোদীকে কি ম্যানেজ করে ফেলেছেন? রাজনীতির মোড় ঘুরে গেছে। নরেন্দ্র মোদী এবং ভারতের অ্যাটিটিউডের কিছু কথা সামনে এসেছে যেগুলো প্রমাণ করে যে না, ডক্টর ইউনূসের মাধ্যমে নরেন্দ্র মোদী কিছুটা হলো ম্যানেজড। শেখ হাসিনার ইস্যু উত্থাপন করেছিলেন ইউনূস, আর যখন অধ্যাপক ডক্টর ইউনূস শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করেন তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী এক হয়ে গেছেন এবং তারা ইতিমধ্যে একটি বৈঠক পর্যন্ত করেছেন, যা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন। কিন্তু ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী কি বৈঠক করলেন তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। তো বন্ধুরা, এবার নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেইগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে সেখানে কি হয়েছে তা নিয়ে থাকতেছে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর মূলত কি বৈঠক হয়েছে। আসসালামু আলাইকুম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো তারপরে বেশ কয়েকদিন কেটে গেল। এখন নানানভাবে দুটি প্রশ্ন সামনে আসছে। একটি হচ্ছে বাংলাদেশের বারবার আবেদনের পরেও যেখানে নরেন্দ্র মোদী কোনো ধরনের কোনো সাড়া দিচ্ছিলেন না বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেখানে কার আঙুলের ইশারায় অথবা কোন তৃতীয় শক্তির প্রভাবে তিনি বৈঠকে বসলেন? আরেকটি প্রশ্ন নানানভাবে উত্থাপিত হচ্ছে, নানানভাবে আলোচনা এসেছে যে এই বৈঠকের পর কি আওয়ামী শিবির বা আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ? এরকম প্রশ্ন বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন মহলে উচ্চারিত হচ্ছে। যেমন মানবজীবন পত্রিকায় আজ যে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে তার শিরোনামই হচ্ছে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী শিবির প্রচণ্ডভাবে হতাশ। আসলে কি তাই? সে বিষয়ে পরে আসছি। তার আগে আমরা একটু ওই প্রশ্নটা নিয়ে আলোচনা করি যে কোন তৃতীয় পক্ষের শক্তি তাদের মধ্যকার এই বৈঠক অনুষ্ঠানের মূল ভূমিকাটি পালন করলো। যখন বাংলাদেশের বারবার অনুরোধ সত্ত্বেও, বারবার আবেদন সত্ত্বেও ভারতের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সাড়া মিলছে না এই ধরনের কোনো বৈঠকে, এমনকি নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনে যাওয়ার দিন বৃহস্পতিবার সকালে তিনি যে তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন, সেই পোস্টে তার যে সফরসূচি ছিল তাতেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো কিছুই উল্লেখ ছিল না। তো সেই জায়গা থেকে হঠাৎ করে
কেন, কিভাবে এই বৈঠকটির আয়োজন করা হলো এবং যেই বৈঠকটি সম্বন্ধে কোনো পক্ষই কোনোভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না বৈঠক অনুষ্ঠানের খানিকক্ষণ আগ পর্যন্ত। এবং যেটি শোনা যায় যে এই বৈঠক অনুষ্ঠানের পিছনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা অন্যতম ভূমিকা পালন করেছেন, যদিও সেটিও সবার কাছে খুব গ্রহণযোগ্য কোনো কিছু না। প্রণয় ভার্মা কি বলেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অথবা ভারতের সরকারের উচ্চ কর্তৃপক্ষের কাছে যে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, যেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে সেখানে অল্প সময়ের জন্য একটা বৈঠক অনুষ্ঠিত হোক, নইলে কি হতে পারে, পাকিস্তানের মতন হতে পারে, পাকিস্তানের মতো পরিবেশ সৃষ্টি হতে পারে। যেভাবে বাংলাদেশের মানুষ দিনে দিনে ভারত বিরোধী, প্রচণ্ডভাবে ভারত বিরোধী হয়ে উঠছে, তাতে খানিকটা বরফ গলানো প্রয়োজন। কিন্তু যেটি জানা যাচ্ছে যে না, শুধু প্রণয় ভার্মার রিকোয়েস্টের ভিত্তিতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়নি, এর পিছনে আরও বড় কোনো শক্তি রয়েছে। এই যে বড় কোনো শক্তি রয়েছে এটির সঙ্গে আমরা রিলেট করতে পারি কদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের সুযোগ তৈরি হচ্ছে এ ধরনের যে একটি রিপোর্ট প্রকাশিত হলো, তার সঙ্গে আমরা এটি রিলেট করতে পারি। আমি সে বিষয়ে পরে আসছি। আরেকটি কি প্রশ্ন যেটা বলছিলাম যে আওয়ামী শিবির হতাশ কিনা এই বৈঠকের মধ্য দিয়ে। আসলে এই বৈঠকে যেসব বিষয় আলোচনার টপিক হিসেবে এসেছে তার কোনোটারই কি কোনো সুষ্ঠু সমাধান হয়েছে, নাকি শুধুমাত্র বাংলাদেশ পক্ষ থেকে বিশেষ কিছু বিষয় উত্থাপন করা হয়েছে, ভারতের পক্ষ থেকে বিশেষ কিছু বিষয় উত্থাপন করা হচ্ছে, এবং যেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টার্স নিয়ে ভারতের দৃষ্টিতে খুব আপত্তিজনক মন্তব্য করলেন চীন সফরের সময়, সেই বিষয়টি নিয়ে তারা সতর্ক করলেন। আর আমাদের পক্ষ থেকে কিছু বিষয় উত্থাপন করা হয়েছে এই তো। এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি মানুষের কাছে হয়ে উঠেছে তা হচ্ছে শেখ হাসিনার প্রত্যার্পণের যে বিষয়টি, বা শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রসঙ্গটি। তো কি হয়েছে? আওয়ামী শিবির হতাশ কিংবা উজ্জীবিত হওয়ার মতন কোনটি আসলে আমাদের সামনে উদাহরণ হিসেবে দাঁড়াচ্ছে? কালের কণ্ঠে, বাংলাদেশের পত্রিকা কালের কণ্ঠে আজই একটি কার্টুন প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী একটি চিঠি পড়ছেন, যেখানে লেখা রয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক, আর পেছন থেকে শেখ হাসিনা উকি মেরে বলছেন যে আবহাওয়া এখন কেমন, টুক করে ঢোকা যাবে তো। এই কার্টুনটি আমার কাছে চমৎকার লেগেছে, চমৎকার। দুদিক থেকে এটি বিশ্লেষণ করা যেতে পারে। তার মানে একদিক থেকে আমরা বলতে পারি যে আসলে বাংলাদেশ তার বিষয়গুলো উত্থাপন করার দরকার করেছে, কর্ণপাত করার বিষয়টি ভারতের। নরেন্দ্র মোদী শুধুমাত্র চিঠিটা পড়ছেনই। যদি নেগেটিভ কিছু হতো তাহলে শেখ হাসিনা আর ওইভাবে জিজ্ঞেস করতেন না যে আবহাওয়া কেমন, টুক করে ঢোকা যাবে তো। আবার অন্যভাবেও করা যায় যে সন্দিগ্ধ অবস্থায় আছে, তিনি আসলে কি করবেন বুঝে উঠতে পারছেন না, বা মোদি কি করবেন সেটাও এখন বলা যাচ্ছে না। দুদিক থেকে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ কিনা, এটা সত্য কথা যে আমার নিজের কাছেও অনেক ধরনের ফোন এসেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই জানার চেষ্টা করেছেন বিভিন্নভাবে যে আসলে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে কিনা, মানে বৈঠক অনুষ্ঠানের আগে তারা খুব চিন্তায় ছিলেন, এবং এমন একটি ভাব বোঝা যাচ্ছিল যে যদি বৈঠকটি অনুষ্ঠিত হয় সেটি তাদের জন্য ডিসক্রেডিট এবং তাদের জন্য হতাশার। দেখুন, আগে বলেছি, এবং বিক্রম সিং ভারতের পররাষ্ট্র সচিব, তিনি নিজেই, বিক্রম মিশ্রি, তিনি নিজেই বিষয়টি অনেকখানি খুলাসা করে দিয়েছে। তিনি মন্তব্য করেছিলেন যে হ্যাঁ, শেখ হাসিনা প্রসঙ্গটি উঠেছে, এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। তার মানে ভারত যে অবস্থানে ছিল সেখানেই আছে, কোনো ধরনের নরমচরণ হয়নি। আর হতাশ না হওয়ার আমি মনে করি আরও একটি কারণ আছে, যেটি বলছিলাম। নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের চরমপন্থা বা জঙ্গিবাদ সম্পর্কে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, এটি যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু আমাদের একটু মনে রাখা দরকার
বিষয়টি সরকারের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হলেও এই মুহূর্তে এসে এমন একটি রিপোর্ট বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং যুক্তরাষ্ট্রের এই নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকাতে কেন প্রতিবেদন আকারে আসবে? ভারত কিন্তু নির্বাচনের কথা উল্লেখ করেছে ওই বৈঠকে এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা উল্লেখ করেছে। এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম যে বয়ানগুলো দিচ্ছেন, যে বক্তব্যগুলো দিচ্ছেন, সেটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ভারতের গণমাধ্যম এ নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে। সব মিলিয়ে ভারত যে বাংলাদেশের আহ্বানে যে কটি আহ্বান বা যে কটি আবেদন জানিয়েছে তাতে খুব পজিটিভ কোনো সাড়া দিয়েছে এ কথা বলা যাবে না। এবং কোনো কোনো গণমাধ্যমে এ কথাও বলা হচ্ছে যে কেউ যেখানে কোনো ধরনের কোনো ভাবনার মধ্যে আনতে পারেনি শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি প্রসঙ্গটি তুলতে পারেন। এর আগে যে চিঠিপত্র দেওয়া হয়েছে, নানানভাবে জানান দেওয়া হয়েছে ভারতের কাছে শেখ হাসিনা প্রসঙ্গে, ওই পর্যন্তই যথেষ্ট। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আলোচনায় বসে সরাসরি নরেন্দ্র মোদীর সামনে এই বিষয়টি তুলবেন, এটি ধারণার বাইরে ছিল। কেন এই কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করা হচ্ছে কেন? শেখ হাসিনা যদি গণহত্যাকারী হয়ে থাকে, গণহত্যার জন্য ইন্ধনকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েই থাকেন বর্তমান সরকারের কাছে, তাহলে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সাহস থাকবে না বা সেই ধরনের ব্যক্তিত্ব তিনি পরিচয় দিবেন না? এই ধরনের কথা যারা বলছেন তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করছেন। সব মিলিয়ে আমি শুধু এটুকু বলতে চাই যে আওয়ামী লীগের শিবিরে হতাশার কোনো বিষয় আমার চোখে অন্তত পড়েনি। প্রথম দিকে তারা হয়তো একটু খানিকটা টেনশনের মধ্যে ছিলেন যে বৈঠক হলেও কী আলোচনা হতে পারে, সেখানে কী ধরনের জবাব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিতে পারেন। তো সেই সব জায়গা থেকে তো অনেক কিছু খোলাসা হয়েছে। অতএব এই জায়গাটা যেমন আমার কাছে মনে হচ্ছে যে হতাশা কিছু নেই, আরেকটি হচ্ছে কিছু একটা ঘটছে। ভারত যেখানে খোলাখুলি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে আমাদের প্রধান উপদেষ্টার সামনে, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, এবং এই যে বৈঠকটি কার হাতের ইশারায় অনুষ্ঠিত হলো তা এখনো খুঁজে না পাওয়া, সব কিছুই মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের চমকে খুব অল্প সময়ে যা ঘটেছে, বাংলাদেশ অবাক, পুরো বিশ্ব অবাক। বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক অ্যানালিস্ট সবাই কেউ এটা কল্পনা করতে পারেনি যে এত তাড়াতাড়ি এত বড় ঘটনা ঘটতে পারে। দর্শক, একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি। ভারতের উপর আমাদের যে নির্ভরশীলতা, এটা ছিল একটা ইনএভিটেবল রিয়ালিটি, যে এটা বাস্তবতা, এটা তো এড়ানো যায় না। জামাতের লোকজন বা যে কোনো বিশ্লেষক বলতেন, বিএনপির লোক, বাংলাদেশের 3 দিকে ভারত, তাদেরকে এড়িয়ে তাদের বিকল্প তো আদৌ সম্ভবই না। তাদেরকে এড়িয়ে কি চলা যায়? তারা নেগেটিভলি নিলে কেউ টিকতে পারে? জামাতের মধ্যেই পারসেপশন ছিল, জামাত নেতারা এটা বলতো যে 3 দিক থেকে ভারত, এটা তো একটা বাস্তবতা। আর ভারতের সাথে আমাদের বর্ডার আছে, সেখান থেকে বাংলাদেশের মানুষ খুব সহজে ট্রেনে, গাড়িতে ভারত যায়, চিকিৎসা নেয়, শপিং করতে যায়। ভারত থেকে অনেক জিনিস আমরা আমদানি করি, কিছু জিনিস আমরা রপ্তানিও করি, কিছু জিনিস তারা চোরাচালানও করে। তো এই যে বাস্তবতা, এটা এড়িয়ে চলা কি সম্ভব? যেমন ভারতে বাংলাদেশের একটা বিশাল অংশ মানুষ চিকিৎসা নিতে যায়, আমি নিজে গিয়েছি। তো সেখানে এটা বন্ধ হয়ে গেলে কি হবে? জামাতের অনেক বড় নেতা, মহানগর আমির পর্যায়ের নেতারাও ভারতে মারা গিয়েছেন চিকিৎসা নিতে গিয়ে, গাজীপুর মহানগরী আমির। এখন এইটা যদি না হয়, ভারত যদি এটা না দেয়, কি একটা অবস্থা হবে? জামাত ইসলামী ক্ষমতায় আসলে মনে হয় ভারত এগুলো দিবে না, এরকম একটা পারসেপশন ছিল। আওয়ামী লীগও মনে করতো, বাংলাদেশের জনগণও মনে করত, এবং ভারতও মনে করতো এটা, যে আমরা এগুলো বন্ধ করে দিলে, চাল ডাল পেঁয়াজ দেয়া বন্ধ করে দিলে, এবং এটা বলতো প্রকাশ্যে, পেঁয়াজ বন্ধ করে দিলে বুঝবা মজা, এবং চিকিৎসা নিতে না দিলে না চিকিৎসার অভাবে মারা যাবা, এরকম কথাবার্তা বিজেপির অনেক নেতা প্রকাশ্যে বলতো, পশ্চিমবঙ্গে অনেকে বলেছে। এবং বাংলাদেশের লোকজনের পারসেপশন ছিল এটা, যে ভারত চাইলে আমাদেরকে বিভিন্নভাবে মেরে ফেলতে পারে, জাস্ট তাদের ভিসা সুবিধা বন্ধ করে দেওয়ার মাধ্যমে।
ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার মাধ্যমে। এটা সবার পারসেপশন ছিল, বিএনপি জামাত থেকে শুরু করে সবাই এটাই ভাবতো। জামাতও ভাবতো, এমনকি জামাতের প্রতিনিধিও পাঠানোর চেষ্টা করতো ভারতে, যে না, তাদের সাথে একটা আস্থার সম্পর্কে যাওয়া যায় কিনা, কারণ ক্ষমতা আসলে তো দেশ চালাতে হবে, ভারতে চিকিৎসা নিতে না পারলে কি হবে, তখন তো জনগণই ক্ষমতা থেকে নামিয়ে দিবে। কিন্তু না, জামাত ক্ষমতা আসা লাগে নাই। জামাতের সাথে যে আচরণ করত ভারত, সেই আচরণ ডক্টর ইউনূস সরকারের সাথে করা শুরু করেছে। ভারত মনে করে যে না, বাংলাদেশ এখন জামাত ক্ষমতায়, অতএব ওই জামাতের প্রতি ভারতের আকীদা এক্সারসাইজ এখনই শুরু করেছে, সবকিছু বন্ধ করে দিয়েছে কার্যত। কিন্তু না, দিস ইজ প্রফেসর ইউনূস। তিনি অল্পের মধ্যে, মুহূর্তের মধ্যে উত্তম বিকল্প তৈরি করেছেন, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমরা কেউ এই বিকল্প আগে সাজেস্ট করতে পারেনি, কোনো বিশ্লেষক পারেনি, যে ভারত তাদের ভিসা বন্ধ করে দিলে, চিকিৎসা নিতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিলে, যে আমরা বাসে কিংবা ট্রেনে ভারত যাই, এত সুন্দর সহজ সুবিধা বন্ধ করে দিলে আমাদের কি হবে। কিন্তু না, সেম খরচে, ওভারঅল কম খরচে আমরা ভারতের চেয়ে আরো উন্নত চিকিৎসা এখন নিতে পারছি। ডক্টর ইউনূসের কল্যাণে সেই ব্যবস্থা হয়েছে। দর্শক, একটা খবর ইত্তেফাকের, বাংলাদেশিদের মেডিকেল ভিসা না দিয়ে চীনের জন্য পথ খুলে দিয়েছে ভারত। এখন চীন পথ খুলে দিয়েছে ডক্টর ইউনূসের কল্যাণে, পাকিস্তান পথ খুলে দিচ্ছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে, ইরান এগিয়ে আসছে, তুরস্ক এগিয়ে আসতে চাইছে, মালয়েশিয়া থাইল্যান্ডও খরচ কমাচ্ছে। দেখেন, এখন বিষয়টা এমন পর্যায়ে এসেছে, আপনি পশ্চিমবঙ্গে 300-350 টাকা, বাংলাদেশি টাকা বা রুপির কথা যদি বলি, বা 500 টাকার নিচে এখন হোটেল পাওয়া মুশকিল। অথচ চীনের বিভিন্ন প্রদেশে আপনি বাংলাদেশি টাকার 100 টাকা, 125 টাকায় হোটেল পাবেন, এসি রুম। আপনি যদি পশ্চিমবঙ্গে কিংবা চেন্নাইতে, মুম্বাইতে বাংলাদেশি মানুষ যায় বেশি চিকিৎসা নিতে, সেখানে 3 বেলা মোটামুটি খেতে চান, অনেক জায়গা তো চাইলেও গরুর গোশত খেতে পারবেন না, অনেক জায়গায় পাবেন, চেন্নাই, ভেলোর বা এইসব জায়গায় গরুর গোশত পাওয়া যায়। তাতে আপনি 3 বেলা 300 টাকার নিচে খাবেন, এটা খুব কষ্টকর মানসম্মত খাবার যদি খেতে চান। অথচ 100 টাকা, 120 টাকা, 150 টাকায় 3 বেলা খাবার আপনি গরুর গোশত দিয়ে খেতে পারবেন চীনে। এতটাই কম খরচ। আর চিকিৎসার যে খরচ, এটা নিয়ে বাংলাদেশে আলোচনা হয় না। বাংলাদেশি লোকজন যেসব জায়গায় ভারতের চিকিৎসা নিতে যেত, সেসব জায়গায় চিকিৎসার খরচ তারা অনেক বাড়িয়ে দিয়েছিল। একসময় বিখ্যাত চেন্নাইয়ের ভেলোরের সেই সিএমসি হসপিটাল, ক্রিশ্চিয়ান মিশনারি যে হসপিটাল, সেই হসপিটালে খুব কম খরচে অনেক জটিল রোগের চিকিৎসা হতো, ক্যান্সারের অপারেশন বা অনেক কিছু। কিন্তু সেই সিএমসির অবস্থা এখন বাংলাদেশের গলাকাটা প্রাইভেট হসপিটালের মতো, লক্ষ লক্ষ টাকা নেমে যাবে আপনার চিকিৎসা নিতে। টেস্টের খরচ অনেক টাকা, বিভিন্ন টেস্ট 35,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার টেস্টের খরচ। যে টেস্ট করাতে আপনার কোনো জটিল ক্যান্সারের বা এরকম কোনো টেস্ট করাতে যেটা ভারতে খরচ আপনার 50,000, সেটা চীনে তার চাইতে উন্নত মানের মেশিনারি দিয়ে টেস্ট করাতে পারবেন আপনি 10,000 টাকায়। তাহলে ওভারঅল অনেক কম খরচে আরো উন্নত চিকিৎসার সুযোগ বাংলাদেশের মানুষ অলরেডি পেয়েছে, এজন্য তারা চীন যাচ্ছে। এই সেম সুযোগটা তৈরি করে দেবে ইরান, পাকিস্তান। কিছু কিছু চিকিৎসা, সব না, নিউরো মেডিসিন বা এই টাইপের কিছু চিকিৎসায় করাচি, ইসলামাবাদ ভারতের চাইতে অনেক অ্যাডভান্স, বড় বড় নিউরো সার্জন রয়েছে সেখানে। সেখানেও অনেক কম খরচ। আপনার যেখানে ভারতে আপনার থাকতে খেতে ডেইলি 500 টাকা লাগে, সেখানে পাকিস্তানি বাংলাদেশি টাকার 100 টাকার মধ্যে হয়ে যায়, কারণ পাকিস্তানের রুপির ইনফ্লেশন চলছে। বাংলাদেশি টাকার 100 টাকায় আপনি ভালো খাবার খেতে পারবেন। বাংলাদেশি টাকার মান বেশি পাকিস্তানে। তো দর্শক, তো এভাবে ডক্টর ইউনূসের কল্যাণে কিন্তু উত্তম বিকল্প তৈরি হয়েছে, মানুষ লুফে নিচ্ছে, এবং ভারতের শত্রু যারা চীন, পাকিস্তান, তারা স্বাভাবিকভাবে লুফে নেবে, খুব সহজে ভিসা দিচ্ছে, ভিসার খরচ কমাচ্ছে, আরো কমাবে, পারলে ভিসা ফ্রি করে দেবে। পাকিস্তান তো ভিসা ফ্রি করে দিচ্ছে, যে ভিসায় কোনো টাকা লাগবে না, আজকে ভিসার আবেদন করবেন, কালকের মধ্যে ভিসা পেয়ে যাবেন। ই ভিসা চালু করবে সামনে 24 ঘন্টা, মোবাইল অ্যাপস দিয়ে ভিসার আবেদন করে ভিসা পাবেন, আপনার ভিসা সেন্টারও যেতে হবে না। এইরকম ব্যবস্থা হয়তোবা অন অ্যারাইভাল ভিসাও চালু করতে পারে, এরকম অনেকে ভাবছে। এটা ডক্টর ইউনূসের কল্যাণ। এখন ভারত হা হুতাশ করে মরুক, যে ভারত ছাড়া যে বাংলাদেশ চলতে পারে
বিকল্প তৈরি হতে পারে, এটা ডক্টর ইউনূসের কল্যাণে আমরা অল্প সময়ের মধ্যে দেখেছি। এটা বিরল দৃশ্য, পুরো বিশ্ব অবাক, বাংলাদেশের জনগণ অবাক, যেটা কিভাবে সম্ভব হয়েছে। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে স্বাভাবিক পরিমাণে মেডিকেল ভিসা পুনরায় শুরু করার জন্য বাংলাদেশের আবেদনে সাড়া দিচ্ছে না ভারত। বাংলাদেশ কিন্তু চেষ্টা করেছে। 6টি সূত্রে রয়টার্সকে কথা জানিয়েছে। এর মধ্যে দিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের কাজের ক্ষেত্র সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলার বিরল সুযোগ দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে বাংলাদেশিরা ভারতে যাওয়ার বেশিরভাগই ভিসাই নিতেন সাশ্রয়ী মূল্যের বেসরকারি স্বাস্থ্যসেবার জন্য। এটি প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে এবং চীনের আঞ্চলিক প্রভাব সীমিত রাখতে সহায়তা করেছিল। বাংলাদেশের 4টি সূত্রে একটি রয়টার্সকে বলছে, যখন শূন্যতা তৈরি হবে তখন অন্যরা এসে সে স্থান পূরণ করবে। সে লোক থাইল্যান্ড এবং কিছু লোক চীন যাচ্ছে। সূত্র বলছে, আগস্ট মাস থেকে ভারত প্রতি কর্মদিবসে 1000-এরও কম মেডিকেল ভিসা দিয়েছে বাংলাদেশিদের। ভারতের দীর্ঘমেয়াদী মিত্র শেখ হাসিনা স্থলভিষিক্ত হয়ে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সম্পর্ক শীতল হয়ে যাওয়ার ভিসা কমে এসেছে। আগস্টে প্রাণঘাতী বিক্ষোভের ফলে হাসিনায় ক্ষমতাচ্যুত করা হয় এবং তিনি নয়াদিল্লিতে আশ্রয় নেন। বিচারের জন্য তাকে দেশে পাঠানোর জন্য বাংলাদেশিদের অনুরোধের পর ভারত এখনো সাড়া দেয়নি। উভয় দেশের সরকারি তথ্য নিয়ে 2023 সালে ভারত 20 লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দিয়েছে, যার বেশিরভাগই চিকিৎসার কারণে। কিন্তু এরপর থেকে ভারতের ভিসা প্রত্যাহারটি চীনের জন্য একটি আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চিকিৎসা পর্যটন বাজারের সম্ভাবনা অন্বেষণ করার জন্য এ মাসেই এক দল বাংলাদেশি চিকিৎসার জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান সফর করেছেন ডক্টর ইউনূসের পক্ষ থেকে। রাষ্ট্রদূত গত সপ্তাহে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের কমপক্ষে 14টি কোম্পানি বাংলাদেশে $230 বিলিয়ন বেশি বিনিয়োগ করছে, যা এই সময়ের মধ্যে যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ। চিন্তা করেছেন, $230 বিলিয়ন, এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। এদিকে বাংলাদেশিদের কার্যত প্রধানমন্ত্রী ইউনূস এই মাসে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করে চীন সফর। এরপরে বুঝবেন যে ভিসা কি পরিমাণ বাড়ে, কতটা সহজ হয়ে যায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, পারস্পরিক লাভজনক সহযোগিতা ক্রমাগত গভীর করার জন্য বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে ইচ্ছুক চীন। মুখপাত্র রয়টার্সকে বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং এটি তৃতীয় পক্ষের কারণ দ্বারা প্রভাবিত নয়। রয়টার্স জানিয়েছে, এসব বিষয়ে কথা বলতে ভারত ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের অনুরোধ জবাব দেয়নি। যাই হোক দর্শক, এই রয়টার্সের এই রিপোর্ট, এটা ইত্তেফাক বাংলাদেশি রিপোর্ট করেছে। অনেক মানুষ চীন অলরেডি যাচ্ছেন, প্রক্রিয়া শুরু হচ্ছে এবং বিমান ভাড়া ঢাকা কলকাতা এবং ঢাকা চীন কয়েকটা প্রদেশ বিমান ভাড়া অলমোস্ট সেম। বিমান ভাড়া একটু বেশি হলেও অন্যান্য এক্সপেন্ডিচার হিসাব নিকাশে ওভারঅল কস্ট আপনি কলকাতায় যে এক সপ্তাহ থেকে আসবেন চিকিৎসা নিয়ে, তাতে যে পরিমাণ টাকা, তাতে যদি আপনার মোট 50,000 টাকা খরচ হতো, এখন আপনার 35,000 টাকা খরচ হবে, বরং 15,000 টাকার আপনি শপিং করতে পারবেন। সেই বাংলাদেশ আসছে। আর পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগটা চালু হোক, অভূতপূর্ব সাড়া পাবেন আপনারা। তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে বিজেপি সরকারের একটা আইন পাশ করা নিয়ে। ভারতের ওয়াকফ আইন তারা পরিবর্তন করেছেন এবং তাতে এমনভাবে পরিবর্তন হয়েছে, বলা বাহুল্য এটা একটা ডিজাস্টার তৈরি করতে যাচ্ছে মুসলমানদের জীবনে। পরিকল্পিতভাবে এই ডিজাস্টার তৈরি করা হচ্ছে, এতে কোনো সন্দেহের কিছু নেই। বিজেপির বাইরে কংগ্রেস সহ বেশ কিছু দল এটা তীব্র বিরোধিতা করেছে, কিন্তু যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, তারা পারেনি। বিজেপিও একক সংখ্যাগরিষ্ঠ নয়, কিন্তু তাদের জোটের অন্যান্য সদস্যরা এই বিলটা পাশ করতে বিজেপিকে সাহায্য করেছে। এটা নিয়ে একটু কথা বলতে চাই এবং বিজেপি এবং নরেন্দ্র মোদীর অধীনে ভারত কোন দিকে যাচ্ছে এবং সেটার পটেনশিয়াল ইম্প্যাক্ট আমাদের এই সাবকন্টিনেন্টে কী পড়বে সেটা নিয়ে কথা বলবো। মূলত এটার স্বার্থেই ওয়াকফ যে আইনটা পাশ হয়েছে সেটা নিয়ে খুব বেসিক কয়েকটা কথা একটু জেনে রাখা দরকার, ওইটুকুই বলবো। আপনারা নিশ্চয়ই এর মধ্যে বাংলাদেশি মিডিয়াতেও প্রচুর লেখালেখি হয়েছে, তথ্য আপনারা পাবেন, আপনারা একটু দেখে নেবেন। আর একটা জিনিস একটু আপনাদেরকে আগেই জানিয়ে দিতে চাই, আমার আরেকটা চ্যানেল জাহিদস টেক অন জিওপলিটিক্স, ওখানে আমি কমেন্টে চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেব। ওখানে আমি মোদিকে নিয়ে, বিজেপিকে নিয়ে এবং ভারতে তার যে পরিচয়বাদী রাজনীতি, ফ্যাসিস্ট রাজনীতি, সেটা কিভাবে এই অঞ্চলকেই মহাবিপদে ফেলতে পারে সেটা নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আপনারা আগ্রহী হলে দেখে নেবেন। এর মধ্যে ভারতের ইন্টারনাল পলিটিক্স নিয়ে আলাপ আলোচনা আছে। যাই হোক, ওয়াকফ নিয়ে কথা বলি।
এবং কিছু বেসিক ইনফরমেশন আমরা জানি ওয়াকফ হচ্ছে মুসলমানদের একটা রীতি যেটার মাধ্যমে যে কোনো ব্যক্তি ধর্মীয় বা কোনো দাতব্য কাজের জন্য তার সম্পত্তি দান করে দিতে পারেন। খুব সহজে যদি বলি, খুব বিস্তারিত টেকনিক্যালিটিসে ঢুকবো না, এবং এটা তিনি একবারই পারেন। একবার ওয়াকফ করে দেওয়া সম্পত্তি আসলে আর কেউ ফেরত দিতে পারেন না। এখন যেটা সমস্যা দাঁড়িয়েছে, দীর্ঘদিন থেকে এটা শত শত বছর ধরে বিভিন্ন মুসলিম রাজা, জমিদার, ধনী ব্যক্তি এ ধরনের ওয়াকফ করে গেছেন। করে যাওয়ার কারণে যেটা হচ্ছে প্রচুর সম্পত্তি জমে গেছে। এটাই সমস্যা এখন, এটাই হলো এখন সবচেয়ে বড় ঝুঁকি। এখন ওয়াকফের প্রতি, এই আইনের প্রতি মূল আগ্রহ আসলে তৈরি হয়েছে এই কারণে। একটা তথ্য হচ্ছে এরকম যে ভারতে এই মুহূর্তে সবচেয়ে বেশি জমির অধিকারী সর্বোচ্চ তিন নম্বর হচ্ছে ওয়াকফ, 1 নম্বর হচ্ছে সেনাবাহিনী, 2 নম্বর হচ্ছে রেলওয়ে, অ্যান্ড 3rd হচ্ছে এটা। জমির পরিমাণ 10 লাখ একর, এবং ভারতীয় ওয়াকফ বোর্ডগুলোর অধীনে 8,72,000 সম্পত্তি আছে। মোট মূল্য কমপক্ষে $15 বিলিয়ন। $15 বিলিয়ন। মসজিদ আছে, কবরস্থান আছে, এতিমখানা আছে, এরকম নানা রকম দাতব্য প্রতিষ্ঠান এখানের মধ্যে আছে। $15 বিলিয়ন সম্পত্তি। সমস্যাটা হচ্ছে এটা, এবং শুধু সেটা না, এর সাথে খুব গভীর রাজনীতি জড়িয়ে আছে বলে আমি মনে করি। এখন কি করা হচ্ছে, আইনের মূল যে জিনিস দুটো নিয়ে ডিবেট হয়েছে সেটা হলো একটা ওয়াকফ যে বোর্ড ছিল, মানে এটা একটা মুসলিমদের সম্পত্তি কেউ দান করে দিয়ে যাওয়া, সেই সম্পত্তির বোর্ড মুসলিমদেরকে দিয়ে হবে, খুবই স্বাভাবিক কথা। হিন্দুদের মন্দিরের বোর্ড যেমন মন্দির হিন্দুদেরকে দিয়ে হয়। ইনফ্যাক্ট এই আইন পাস করার সময় এই আলাপটা এসেছিল, ভারতের কংগ্রেস পার্টির যিনি সভাপতি মল্লিকার্জুন খাড়গে তুলেছিলেন। সেটা হচ্ছে এখন নতুন করে ওয়াকফ বোর্ডে হিন্দু সদস্যদেরকে ইনক্লুড করার নিয়ম করা হয়েছে, অমুসলিম, হিন্দু এভাবে না, অমুসলিম সদস্যদের। খাড়গে বলেছেন যৌক্তিকভাবেই মন্দিরের যেসব কমিটি আছে সেখানে কি মুসলিমরা যেতে পারে? আসলে পারে না, এখানে ঢোকানো হচ্ছে। এটা একটা, এর বাইরে সম্ভবত বেশি ঝুঁকি র্যাদার হবে, সেটা হচ্ছে ওয়াকফ যে সম্পত্তি আছে এটা জরিপ হবে, এবং জেলা যে প্রশাসন আছে সেটার কাছ থেকে এটা ওয়াকফ হিসেবে কনফার্ম করে নিতে হবে। এটাই সম্ভবত প্রধান ঝুঁকি হতে যাচ্ছে। মানে বিজেপির দিক থেকে বলা হচ্ছে 2 জন যে বোর্ডের মধ্যে অমুসলিম মানুষ থাকছেন, তারা এটার মূল বিষয় না, তারা পরিচালনা এবং ব্যবস্থাপনা ঠিকঠাক মতো এটা ইউজড হচ্ছে কিনা সেগুলো দেখবেন। মোতোয়াল্লি যিনি দায়িত্বে থাকেন তিনি সহ অন্যান্যরা তো মুসলিম হবেনই, এবং তারাই মেজরিটি হবেন। এটার চাইতে জরুরি কথা হচ্ছে 2 জনকে ঢোকানো হচ্ছে, এটাই একটা নিয়ম ভঙ্গ করা। কিন্তু যেটা সবচেয়ে, যে বললাম, সংকট তৈরি করতে পারে, ওয়াকফ আসলে যেভাবে করা হয়েছে, কাগজপত্র চাওয়া শুরু করলে দেখা যাবে অনেক সম্পত্তি, এগুলো হয়তো 100, 200, 300, 500 বছর ধরে ওয়াকফ সম্পত্তি হিসেবে আছে, কিন্তু এগুলোর জেনুইন ডকুমেন্ট নাই। এটা যদি চেক করা শুরু করে তখন দেখা যাবে প্রচুর ওয়াকফ সম্পত্তি আসলে তার এটাকে ওয়াকফ হিসাবে ধরে রাখতে পারবে না। এটা যদি হয় তাহলে দেখা যাবে সরকার বা অনেকে তার মতো করে এগুলো দখল করা শুরু করতে পারে, সরকার তাদের হাতে নিয়ে যেতে পারবে। এবং আমি একটা তথ্য দিতে পারি, আল জাজিরা একটা রিপোর্ট করেছিল এটা নিয়ে। সেখানে মধ্যপ্রদেশের একটা জায়গায় উজ্জয়ন শহর, সেখানে 250টা সম্পত্তি বা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে তারা। 2.1 হেক্টর বা 5.27 একর জমি খালি করেছে। এটার উদ্দেশ্য হচ্ছে ওই অঞ্চলে, আবারও বলছি, উদ্দেশ্য হচ্ছে ওই অঞ্চলে যে মহাকুম্ভ মেলা হয় প্রতি 12 বছর পর পর, সেইটার সম্প্রসারণের জন্য এখন ওয়াকফ সম্পত্তিতে থাকা ভেঙে দেওয়া হয়েছে অনেক সম্পত্তি। শুধু সেটা না, সামনে যেটা দাঁড়াবে, অনেকগুলো মসজিদ এগুলো মন্দিরের উপরে হয়েছে বা এই ধরনের আলাপ তোলা হচ্ছে। প্রচুর মসজিদেরও যে ওয়াকফ সম্পত্তির উপরে আছে সেগুলো আদতে সেটা প্রমাণ করতে পারবে কিনা প্রশ্ন আছে। এতে বিজেপি সরকারের 2টো লাভ, তাদের হয়ে বহু মানুষ সেই সম্পত্তিগুলো দখল করতে পারবে, এত জমি, এবং কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান জমি আছে বড় বড় শহরে, অত্যন্ত মূল্যবান সম্পত্তি আছে, সেগুলো তো দখল করা যাবেই, এবং এর সাথে দুর্দান্ত রাজনীতি আছে, এবং এই রাজনীতিটাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। আমি ওয়াকফ নিয়ে আর ডিটেল বলছি না, আপনারা একটু জেনে নেবেন, কিন্তু যে রাজনীতির জায়গা সেটা একটু আসলে মূলত বলতে চাই। এটাই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। আমরা গত নির্বাচন যদি খেয়াল করি, বিজেপি, আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম সেই নির্বাচনের সময়, যে মোদি
অকল্পনীয় রকম হেট স্পিচ ব্যবহার করেছেন, সেই হেট স্পিচের হিসাব দিয়েছে টপ নিউজ পেপারগুলো, টপ নিউজ পোর্টালগুলো। মুসলিমদের বিরুদ্ধে কী পরিমাণ হেট স্পিচ মোদি দিয়েছেন তার অন্য সাঙ্গপাঙ্গদের কথা বাদই দিলাম। সেটা অমিত শাহ বা আরেকজন আছেন না, এখন বলা হচ্ছে তিনি তার জায়গা নিয়ে নিতে পারেন, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সো বিভৎস সব হেট স্পিচ দিয়েছেন। তাতে একটা জিনিস বোঝা যাচ্ছিল, বিজেপি আদতে মানুষকে আর তার ওয়েলফেয়ার নিশ্চিত করে তাকে ভালো রেখে সে আর পেরে উঠছে না। আমরা একটু পেছনে যদি যাই, 14 সালের নির্বাচনে তারা যখন বিজয়ী হয় তখন কিন্তু তারা এই হিন্দুত্ববাদকে অতটা প্রকট আকারে সামনে আনে নাই। তারা এনেছিল সবাইকে নিয়ে একসাথে বিকশিত হবে, সবকা সাথ সবকা বিকাশ। দে ফেইলড আটারলি। তারপর আস্তে আস্তে তারা হিন্দুত্ববাদকে নিতে থাকলো। 18 সালের যে নির্বাচন আছে, 19 সালে যে নির্বাচন আছে, সেই জাতীয় নির্বাচনের আগে আবার এক ধরনের জাতীয়তাবাদ তারা উস্কে দিতে পেরেছিল পাকিস্তানের সাথে, ওই যে পুলওয়ামা কাণ্ডের পর মারামারি টারি যুদ্ধংদেহী ভাব দেখিয়ে। এরপর যেটা দাঁড়ালো 24 সালের নির্বাচনে এসে দেখা গেল তাদের হাতে আসলে আর কিছু নেই। তড়িঘড়ি করে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানো হয়েছে, অসম্পূর্ণ রাম মন্দির। তারা ওখানে বিগ্রহর যে প্রাণ প্রতিষ্ঠা করে সেসব নিয়ে তাদের টপ ধর্মগুরুরা এটার চরম বিরোধিতা করেছেন, মানে অ্যাবসেন্ট থেকেছেন, তারপরেও করেছে। তার মানে বিজেপির এখন আইডেন্টিটি পলিটিক্স ছাড়া আর কিছু হাতে নেই, এটাই একমাত্র জায়গা। ফলে এটা ঝুঁকিটা যেই জায়গায়, বা আমি ইন জেনারেল কোনো আইডেন্টিটি পলিটিক্স নেই না, কোনো আইডেন্টিটি পলিটিক্স নেই না। সেটা ধর্মের নামে হোক, এটা হিন্দু ধর্মের নামে হোক, সেটা ইসলামের নামে হোক, নেই না। কোনো জাতিগোষ্ঠী শ্বেতাঙ্গ আইডেন্টিটি পলিটিক্স নেই না। এমনকি আমি বাঙালি জাতীয়তাবাদ সো কল্ড এটার বিরুদ্ধেও লিখেছি, এই আইডেন্টিটি পলিটিক্সও আমি নেই না। আই ডোন্ট বাই দিস। কারণ আইডেন্টিটি পলিটিক্সের প্রবলেমটাই এই জায়গায়, এটা একটা স্নোবল এফেক্ট আছে। এটা যত এগোতে থাকে এটা বাড়তে থাকে, এটা বড় হতে থাকে। যথেষ্ট আইডেন্টিটি করা হয় না, এবার হলো, এবার পার হলাম, পরের বার কী করবো? বিজেপি দেখলো এবার তার যথেষ্ট হিন্দুত্ববাদ বিক্রি করেও সে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তার আগের তুলনায় অনেক খারাপ রেজাল্ট করেছে। তো তাহলে তার পথ কী আছে? এক পথ হলো, যেটা করা যেতে পারতো, মানুষকে অনেক ভালো রাখা, পেরে ওঠে নাই। তার বিরাট কতগুলো কর্পোরেট প্রতিষ্ঠান এবং এই ভয়ঙ্কর সব গুন্ডা মাস্তান নিয়ে যে দল তৈরি হয়েছে, একটা ফ্যাসিস্ট দল, তার পক্ষে সুশাসন দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আর উপায় কী? উপায় হচ্ছে প্রচুর পরিচয়বাদ বাড়াও। এই যে মুসলমানের সম্পত্তি কিন্তু আমি নিয়ে নিচ্ছি, এতে যেমন নগদ নারায়ণ আছে, টাকা পাওয়া যায়, এটা আবার হিন্দুত্ববাদী মানুষজনকে দুর্দান্ত একটা স্পিরিট দেয়। এই দেশে মুসলমানের সম্পত্তি নিয়ে নিতে পারছে বিজেপি, এটা তার একটা বড় বেনিফিট। মসজিদ, আরও অনেকগুলো মসজিদের জায়গা, মসজিদ ভেঙে ফেলবে, মসজিদকে উচ্ছেদ করবে, না এটা তো ওয়াকফ না, সুতরাং এটা বাতিল, এসব কথাবার্তা সমানে বলতে পারবে এবং এগুলোই তাদের মধ্যেকার ওই জিঙ্গোইজম বাড়াতে পারবে। উনি আসলে এই কাজগুলো এই দুটো কারণে করছেন, দুদিকেই তার লাভ, বিরাট লাভ, এবং এটা বাড়তে থাকবে। এটাই সবচেয়ে ভয়ের জায়গা। এখানে একটা কথা বলে রাখা ভালো, ওয়াকফ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রেডিবল অভিযোগ আছে। যেটা হয় আর কি, কারো হাতে যদি সম্পত্তি থাকে, ওয়াকফ বোর্ড বহু রাজ্যে বহু ক্ষেত্রে অবৈধভাবে সম্পত্তি বিক্রি করেছেন, অবৈধভাবে কারো কাছে ইজারা দিয়েছেন, অবৈধভাবে কারো কাছে ভাড়া দিয়েছেন অত্যন্ত কম টাকায় ব্যক্তিগত লাভ নেওয়ার জন্য। যথেষ্ট অভিযোগ আছে এগুলো নিয়ে। কিন্তু এই অভিযোগগুলোকে সামনে রেখে এটাকে কন্ট্রোল করার নামে যা করা হচ্ছে, এটা আসলে একেবারেই তাদের পেটি রাজনৈতিক স্বার্থে করছেন। আমরা খেয়াল করব, আমি বহুবার বলেছি, বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ, অত্যাচার, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বলা যেটা হচ্ছে যে কমিউনাল আক্রমণ হচ্ছে, প্রধান কারণ তাদের কাছে তার ডোমেস্টিক পলিটিক্স। সে তার ভেতরকার হিন্দুদেরকে দেখাতে চায় যে আমি এই অঞ্চলের হিন্দুদের কাস্টেডিয়ান, এবং বাংলাদেশে এটা হচ্ছে, সো তুমি আমাকে ক্ষমতায় রাখো, আমি তোমাকে তো রক্ষা করছি, আমি অন্যদেরকেও রক্ষা করব। রাজনীতির একটা প্রবলেম আছে, বিশেষ করে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষেরও আসলে সমর্থন লাগে না। 30, 35, 40% ভোট পেলেই একটা দল মেজরিটি পেয়ে যেতে পারে পার্লামেন্টে। ফলে ওই সংখ্যক মানুষকে যদি আরও বেশি র্যাডিকালাইজ করে তোলা যায়, তার তো ভোটে জিতে যাওয়া হয়ে গেল, বাকিরা যা ইচ্ছে তাই হোক, কিছু আসে যায় না। তো মুসলমানের ভোট না পেলে কি আসবে যাবে, তাদের কাছে হিসাবটা এইরকম। ফলে তারা এই কাজটাই করার চেষ্টা করছে। এখন যে বিপদটা আছে, আমি বহুবার বলেছি, আমার ওই চ্যানেলের ভিডিওগুলো আপনারা যে কেউ দেখতে পারেন,
সেটা হচ্ছে রিজিওনাল প্রবলেম তৈরি হয়। আইডেন্টিটির সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে কোনো একজন বা কেউ যখন একটা আইডেন্টিটি পলিটিক্স শুরু করে, ভারতেই এই ঝুঁকি তৈরি হবে এখন পাল্টা একটা আইডেন্টিটি পলিটিক্স তৈরি হওয়ার। সেটা যদি নাও হয় কঠিন হবে, কারণ ওখানে মুসলিম আইডেন্টিটি ওরা এতটাই মাইনরিটি, সংখ্যাটা হিউজ, কিন্তু হিন্দুদের সংখ্যার কাছে সংখ্যাটা এত কম, উত্থান হতে পারে। আর যদি সংখ্যার কারণে নাও হয়, অন্যান্য জায়গায় আমরা চাই বা না চাই এগুলো ঘটার সম্ভাবনা থাকে। এই অঞ্চলে দেখা যাবে মুসলমানদেরও হিন্দুদের প্রতি বিদ্বেষ তৈরি হওয়ার ঝুঁকি আছে, এবং মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোতে, দেশগুলোতে ইসলামী উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার ঝুঁকি আছে। মজার ব্যাপার বা ভয়ঙ্কর ব্যাপার যেভাবেই বলি না কেন, এটাও আবার বিজেপি পছন্দ করবে, আরএসএস পছন্দ করবে। বাংলাদেশে যদি ইসলামী উগ্রবাদ মাথা চাড়া দেয় এবং তারা যদি হিন্দুদের ওপরে বিজেপি যা করছে সেরকম কিছু করতে শুরু করে, এটা আবার বিজেপিকে তার ডোমেস্টিক পলিটিক্সে অনেক হেল্প করবে ফর শিওর। আরেকটা বিরাট অ্যালার্মিং বিষয় আছে, সেটা বলে শেষ করতে চাই। এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। সেটা হচ্ছে ভারতের মুসলিমরা জেনোসাইডের শিকার হতে যাচ্ছেন, এই ধরনের যথেষ্ট ক্রেডিবল আলামত দেখা যাচ্ছে। এটা আমার কথা না। জেনোসাইডের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্ডিতদের একজন গ্রেগরি স্ট্যান্টন, ওনার সম্পর্কে একটু বলা ভালো। রুয়ান্ডার যে জেনোসাইড হতে যাচ্ছে এটা উনি মোটা দাগে 4 বছর আগে পূর্বাভাস দিয়েছিলেন। ওনার খুব চমৎকার কতগুলো লক্ষণ আছে, লক্ষণ জানান। আমি এটা অনেক আগে একবার আমার একটা ভিডিওতে বলেছিলাম, আমি আজকেও একটু বলতে চাই। আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখে নিতে বলবো। তিনি ধরে ধরে দেখিয়েছেন, তার একটা চেকলিস্ট আছে, যে চেকলিস্টগুলো মিলিয়ে মিলিয়ে বলা যায় যে একটা কমিউনিটিকে জেনোসাইডের মুখে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। স্ট্যান্টন মনে করেন ভারতে, একটু যোগ করে রাখা ভালো, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপরে যে জেনোসাইড হতে যাচ্ছে সেটাও তিনি বলেছিলেন। যদিও হয়তো এটা একটু সহজ ছিল প্রেডিক্ট করা, কারণ রোহিঙ্গাদের ওপর আগেও হয়েছে, কিন্তু ভারতের মুসলিমরা জেনোসাইডের মুখোমুখি দাঁড়িয়ে আছেন, গ্রেগরি স্ট্যান্টন বলছেন। প্রত্যেকটা পদক্ষেপ আমরা যদি একসাথে যোগ করতে থাকি, এবং বিজেপি দলটার যদি ক্ষমতায় থাকতে হয়, তাকে ক্রমাগত নিজেকে আরও র্যাডিকালাইজ করতে হবে, ক্রমাগত করে যেতে হবে। এভাবেই তাকে আসলে, একটা কথা আছে না, ফিডিং দ্য বিস্ট, কেউ যখন বিস্ট হয়ে ওঠে, বিস্টকে তার খাদ্য যোগাতে হয়। তার রাজনীতি এটা, এবং এই রাজনীতিটাই তাকে ক্রমাগত করবে। এবং আই ডোন্ট নো, একটা জেনোসাইডের মুখোমুখি মুসলিমরা হচ্ছে ভারতে, খুব সিরিয়াস রকমের সম্ভাবনা। আমি আবারও বলছি, আমি একজন খুব বড় একাডেমিক, খুব বড় একজন পণ্ডিতের রেফারেন্সে বলছি। যাবতীয় যা যা ঘটছে, এই ওয়াকফ আইন, এর আগে যা হয়েছে বাবরি মসজিদের জায়গায় মন্দির তৈরি করা থেকে শুরু করে যা যা ঘটেছে এবং সামনে যা ঘটবে, এবং আমরা আস্তে আস্তে আরও অনেক ফাস্টার দিকে যাব। বিজেপির মতো একটা ফ্যাসিস্ট দল, এটা একটা ফ্যাসিস্ট দল। আরএসএস অনেক আগে বলেছি, যারা ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকের ভিডিওটি যে বিষয়টি দেখতে পেয়েছেন, ভারতের নরেন্দ্র মোদীর সাথে অবশেষে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।